হ্যালো এভরিওয়ান। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন জাপানের ইমিগ্রেশন সিস্টেমে ইদানিং কি বিশাল একটা ওলপালট চলছে? একসময়ে যে নিয়মকানুনগুলোকে বেশ ঢিলেঢালা বা শিথিল মনে করা হতো, সেগুলো এখন আক্ষরিক অর্থেই চরম কড়াকড়ির পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এই আলোচনায় আমরা একদম গভীরে গিয়ে দেখব কিভাবে জাপানের এই নতুন ইমিগ্রেশন বাস্তবতা তৈরি হলো, আর কেনই বা সেই পুরনো ভিসা লুপ হোল বা ফাঁকফোকরের যুগের চিরতরে অবসান ঘটতে যাচ্ছে। চলুন শুরু করা যাক। তো শুরুতেই যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সংখ্যা, আর সংখ্যাটা হলো ৩০। কেন বলছি এই সংখ্যাটার কথা? কারণ এই মুহূর্তে সবচেয়ে ভীতিকর বিষয়গুলোর অন্যতম হলো এই ৩০। একটু বুঝিয়ে বলি। ধরুন কেউ সাধারণ ওয়ার্কিং ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করলেন, কিন্তু হঠাৎ করেই তার হাতে ধরিয়ে দেওয়া হলো মাত্র ৩০ দিনের প্রিপেয়ার টু লিভ বা দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়ার নোটিশ। ভাবা যায়, যারা বছরের পর বছর ধরে কোনোরকম ঝামেলা ছাড়াই ভিসা এক্সটেনশন পেয়ে আসছিলেন, তাদের রুটিন আবেদনগুলো এখন সরাসরি ডিপোর্টেশনের আদেশে বদলে যাচ্ছে। একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো অবস্থা। এখন অনেকেই হয়তো ভাবছেন, আরে এটা তো নিশ্চয়ই যারা নতুন এসেছে বা নিয়মকানুন ঠিকমতো বোঝে না তাদের সাথে হচ্ছে। না, একদমই ভুল। দীর্ঘ সময় ধরে বসবাস করাটা এখন আর কোনো গ্যারান্টি দিচ্ছে না। শুনলে অবাক হবেন, জাপানে ২১ বছর ধরে থাকা একজন নেপালি নাগরিক এবং ৩০ বছর ধরে থাকা একজন ভারতীয় নাগরিককেও ঠিক একই রকম ৩০ দিনের নোটিশের মুখে পড়তে হয়েছে। মানে বুঝতে পারছেন তো, আপনি কত বছর ধরে জাপানে আছেন সেটা এখন আর কোনো ঢাল হিসেবে কাজ করছে না। আজকের এই পুরো বিষয়টাকে আমরা মূলত ৪টা ভাগে ভাগ করে বুঝব। ১. এই ৩০ দিনের ভিসা আতঙ্কটা আসলে কি? ২. জাপান হঠাৎ করে এত কঠোর কেন হচ্ছে? ৩. শিথিল নিয়মের কিভাবে অবসান হলো? এবং ৪. এই পরিস্থিতিতে জাপানে কিভাবে ভবিষ্যৎ সুরক্ষিত করা যায়? চলুন আমাদের প্রথম পর্ব দিয়ে শুরু করি, ৩০ দিনের ভিসা আতঙ্ক। ঘটনাটা একটু খুলে বলি। এই তো চলতি মাসের ২০ তারিখেরই একটা ঘটনা। একজন ব্যক্তি তার ওয়ার্কিং ভিসায় কোম্পানি পরিবর্তন করেছিলেন। এটা তো খুবই সাধারণ একটা প্রক্রিয়া, তাই না? এরপর তিনি নিয়ম মেনেই সাধারণ ভিসা এক্সটেনশনের আবেদন করেন। কিন্তু রেজাল্ট কী হলো জানেন? সোজা তার আবেদন বাতিল, আর হাতে ধরিয়ে দেওয়া হলো সেই ৩০ দিনের দেশ ছাড়ার প্রস্তুতি নোটিশ। মানে একটা খুবই সাধারণ রুটিন কাজ কিভাবে চোখের পলকে দেশ ত্যাগের আদেশে পরিণত হতে পারে, এটা তারই একটা জ্বলজ্বন্ত প্রমাণ। এখান থেকে মূল যে বিষয়টা আমাদের বুঝতে হবে তা হলো, ইমিগ্রেশন এখন আর শুধু আপনার দেয়া কাগজের ফাইলের ওপর চোখ বুলিয়েই আপনাকে ছেড়ে দিচ্ছে না। আপনারা প্রতিদিন কিভাবে চলছেন, ঠিক কী কাজ করছেন, সবকিছু একেবারে আতশ কাচের নিচে ফেলে যাচাই করা হচ্ছে। শুধু জাপানে থাকলেই হবে না ভাই, প্রতিদিনের জীবনে আপনি ইমিগ্রেশনের আইন কতটা নিখুঁতভাবে মেনে চলছেন সেটাই এখন আসল পরীক্ষা। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে। জাপান কেন হঠাৎ এত কঠোর হচ্ছে? ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। কোভিড মহামারীর পর জাপানে বিদেশি জনসংখ্যা একদম হু হু করে বাড়তে থাকে। আর এই সংখ্যা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে ভিসার অপব্যবহার। নিয়ম না মানার একটা প্রবণতা তৈরি হয়। আর ঠিক সেটারই সরাসরি পরিণতি হচ্ছে আজকের এই ৩০ দিনের ডিপোর্টেশন নোটিশের ঢেউ। এই পুরো পরিস্থিতিকে একটা শক্ত কাঠামোর মধ্যে আনতে কর্তৃপক্ষ কিন্তু একটা ডেডলাইনও ঠিক করে ফেলেছে, ২০২৬ সালের জানুয়ারি মাস। ওই সময় থেকে আনুষ্ঠানিকভাবে এই কঠোর নিয়মগুলো পুরোদমে প্রয়োগ করা শুরু হবে। দেখুন, সমাজে যখন অবৈধ কার্যকলাপ বা নিয়ম ভাঙার প্রবণতা বেড়ে যায়, তখন স্বাভাবিকভাবেই একটা জোরালো রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। ঠিক এটাই ঘটছে এখন জাপানে। জাপানিজ ফার্স্ট বা জিরো ইল্লিগাল ফরেনারের মতো রাজনৈতিক আন্দোলনগুলো এখন সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছে। এই যে তীব্র জনমত আর রাজনৈতিক চাপ, এটাই কিন্তু এই নতুন কঠোর ইমিগ্রেশন নীতির পেছনে জ্বালানি হিসাবে কাজ করছে। আর এই কড়াকড়িটা যে ওপর মহলের একদম সর্বোচ্চ পর্যায় থেকে আসছে, সেটা প্রধানমন্ত্রী সানায়ে তাকাইছি এবং মন্ত্রী কিমি ওনোদার কথাতেই একেবারে স্পষ্ট। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এখন থেকে একদম ভিসার আবেদন পর্ব থেকে খুঁটিনাটি তদন্ত করা হবে। মানে কাগজপত্র জমা দেওয়ার প্রথম দিন থেকেই জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। তো এর মানে কি দাঁড়াচ্ছে সেটাই দেখব আমাদের তৃতীয় পর্বে, শিথিল নিয়মের অবসান। আগের দিনগুলোর কথা ভাবলে এখন বেশ অবাকই লাগে। ধরুন, কাগজপত্রে কারো পদবি লেখা ম্যানেজার বা পররাষ্ট্র দপ্তরের কর্মী, আর ভিসা হয়তো ইঞ্জিনিয়ার বা হিউম্যানিটিজ ক্যাটাগরির। অথচ বাস্তবে দেখা যেত তারা কাজ করছেন র্যামেন শপে, কনভিনিয়েন্স স্টোরে কিংবা কোনো কনস্ট্রাকশন সাইটে গিয়ে কায়িক শ্রম দিচ্ছেন। একসময় এই বিশাল অসামঞ্জস্যগুলো খুব সহজেই পার পেয়ে যেত, কিন্তু সেই দিন এখন পুরোপুরি শেষ। অতীতে এমন অনেকগুলো লুপহোল বা ফাঁকফোকর ছিল যা দিয়ে অনেকেই অনায়াসে পার পেয়ে যেতেন। যেমন ধরুন, জাল কাগজপত্র বানানো, একদম অস্তিত্বহীন ভুয়া শেল কোম্পানি খোলা, মিথ্যা চাকরির বিবরণ দেওয়া, এমনকি ভুয়া বেতন আর বিনিয়োগের রেকর্ড তৈরি করা। আগে শিথিল ব্যবস্থার কারণে এগুলো চোখ এড়িয়ে যেত ঠিকই,
কিন্তু এখন এগুলো ধরা পড়লেই স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল, সোজা হিসাব। এখানে একটা ব্যাপার খুব ভালো করে পরিষ্কার হওয়া দরকার। অনেকেই ভাবেন ইমিগ্রেশন আইন মনে হয় বদলে গেছে, আসলে কিন্তু তা না। মূল আইন আগে যা ছিল এখনও ঠিক তাই আছে। পার্থক্যটা হলো এর প্রয়োগে। এখন এই আইনের প্রয়োগ শতভাগ কঠোর আর নিরপেক্ষ করা হয়েছে। মানে চোখ এড়িয়ে যাওয়ার বা না দেখার ভান করে থাকার যে যুগটা ছিল তার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে গেছে। এই পরিস্থিতিতে কি করণীয় সেটাই আমাদের আলোচনার শেষ পর্ব, জাপানে ভবিষ্যৎ সুরক্ষিত করা। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন তাহলে উপায় কি? দেখুন, এই মুহূর্তে জাপানের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে SSW বা স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ভিসা ক্যাটাগরিটা খুব ভালো একটা পজিশনে আছে। কেন জানেন? কারণ এই ভিসার পুরো সিস্টেমটাই খুব স্বচ্ছ। এতে কাজের ভূমিকা শুরু থেকেই একদম স্পষ্টভাবে নির্ধারণ করা থাকে এবং যাচাই করা হয়। ফলে সরকারের এই নতুন করা মানসিকতার সাথে এই ভিসাটা খুব সুন্দরভাবে খাপ খেয়ে যায়। যাদের বর্তমানে ওয়ার্কিং ভিসা আছে বা যারা শিক্ষার্থী হিসেবে আছেন, তাদের এই কড়া নজরদারিতে টিকে থাকতে হলে কয়েকটা নিয়ম একেবারে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। প্রথমত, প্রতিদিনের কাজ যেন আপনার ভিসার ক্যাটাগরির সাথে হুবহু মিলে যায়। দ্বিতীয়ত, যে কোনো ধরনের জাল কাগজপত্র বা শর্টকাট পুরোপুরি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তৃতীয়ত, কাজ করতে হবে শুধুমাত্র বৈধ এবং বিশ্বস্ত কোম্পানির সাথে। আর হ্যাঁ, শিক্ষার্থীদের বলছি, সাময়িক পার্ট টাইম ইনকামের লোভে না পড়ে আপনাদের কিন্তু দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের দিকেই বেশি ফোকাস করতে হবে। সোজা কথায় বলতে গেলে, যারা সাময়িক কর্মী থেকে জাপানের দীর্ঘমেয়াদী বা স্থায়ী বাসিন্দা হতে চান, তাদের এই 4টা স্তম্ভের উপর দাঁড়াতে হবে। 1. প্রকৃত ক্যারিয়ারের উন্নতি। 2. সত্যিকারের প্রয়োজনীয় দক্ষতা অর্জন। 3. নিজের আইনি বৈধতাকে একেবারে দাগহীন বা স্পটলেস রাখা। আর 4. ইমিগ্রেশনের নিয়মকানুনের কঠোর অনুসরণ। এই জায়গাগুলোতে এখন আর এক চুলো আপোস করার সুযোগ নেই। তো আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখবেন, আপনি কি শুধু দ্রুত কিছু অর্থ উপার্জনের পেছনে ছুটবেন, নাকি জাপানে নিজের একটা মজবুত এবং স্থিতিশীল ভবিষ্যৎ গড়তে চাইবেন? আজকের এই নতুন বাস্তবতায় আপনার দীর্ঘমেয়াদে টিকে থাকাটা পুরোপুরি নির্ভর করছে আপনি কতটা সৎভাবে আইন মেনে চলছেন তার উপর। চয়েস ইজ ইয়ার্স। আশা করি আজকের এই আলোচনা থেকে জাপানের বর্তমান ইমিগ্রেশন চিত্রটা আপনাদের কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে গেছে।